ফ্যামিলি প্ল্যানিং অপশনস। 19 বছর বয়সী একটি কলেজ স্টুডেন্ট চাইছে যে বার্থ কন্ট্রোল করতে, কিন্তু নিজের ওয়েট নিয়ে সে খুব চিন্তিত যেন ওয়েট আবার বেড়ে না যায়। তাহলে তাকে কি ধরনের বার্থ কন্ট্রোল পিল দেব বা কি ধরনের কন্ট্রাসেপটিভ অপশনস দেব জানা আছে? আপনারা জানেন 19 বছর বয়সের একটা কলেজের মেয়ে যদি চায় যে আমি গর্ভনিরোধক ব্যবহার করব, তাহলে তার জন্য আমরা কি গর্ভনিরোধক ব্যবহার করতে পারি? জানি না। ওকে, বেশ। 32-year-old woman with 2 children seeks permanent contraception method. 32 বছর বয়সী একজন মহিলা, তার 2টো চাইল্ড আছে, তার ফ্যামিলি কমপ্লিট। সে চাইছে একটা পার্মানেন্ট কন্ট্রাসেপশন মেথড, যেটা সেটা সারা জীবন থাকবে, সারা জীবনের জন্য তার গর্ভ নিরোধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে তাকে কোন ফ্যামিলি প্ল্যানিং অপশনস বা কন্ট্রাসেপশন মেথড আমরা অ্যাডভাইস করব? কেউ বলতে পারবেন? যদি এরকম হয়, নিউলি ম্যারিড কাপল চাইছে যে আমি এক্ষুনি প্রেগন্যান্সি চাইছি না, তাহলে তাদের জন্য টেম্পোরারি অল্প সময়ের জন্য, কারণ নিউলি ম্যারিড কাপল কিছুদিনের মধ্যে তো তারা ফ্যামিলি প্ল্যানিং করবেই, টেম্পোরারি এবং রিভার্সেবল মানে এমন একটা কনসেপ্টিভ মেথড তাকে দিতে হবে যাতে করে সেটা আবার মানে রিভার্স করে নেওয়া যায়। তো সেরকম যদি হয় তাহলে তাদেরকে আমরা কি অ্যাডভাইস দেব? সদ্য বিবাহিত একজন কাপলের জন্য কি অ্যাডভাইস দেব? যদি এরকম হয়, 29 বছরের একজন মহিলা যার টিউবারকুলোসিস আছে, তার জন্য তাহলে কন্ট্রাসেপটিভ মেথড কি দেব? কেউ বলতে পারবে? এনিবডি? যদি এরকম হয়, 24 বছরের একজন মহিলা যার ইররেগুলার পিরিয়ড হয় এবং মুখে অনেক ব্রণ, তো এই ধরনের মহিলা যদি চায় আমি কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করব, তাহলে এজ এ ডক্টর আমরা তাকে কি প্রেসক্রাইব করব, তাকে কি পরামর্শ দেব? এই প্রশ্নগুলোর উত্তর কি আমাদের জানা আছে কারোর? জানা নেই? এই প্রশ্নগুলোর উত্তর জানতে আজকের আমাদের ক্লাসটা। আজকের এই ক্লাসটা করার পরে আমরা সমর্থ হব এই সমস্ত পেশেন্ট, যে 5টা কেস আমরা দেখলাম ভিন্ন ভিন্ন, এই 5টা কেসে কাকে কি ধরনের কন্ট্রাসেপটিভ অপশন দেব, কাকে কি ধরনের গর্ভনিরোধক ব্যবস্থা আমরা প্রয়োগ করতে বলবো, সেটা আজকের ক্লাসের পর আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আপনারা রেডি এই ক্লাসের জন্য? ওকে, তো ফার্স্ট আমরা কন্ট্রাসেপটিভ মেথডস এর মধ্যে ফার্স্ট মেথড হচ্ছে বেরিয়ার মেথড। ওকে, সো বেরিয়ার মেথডের মেকানিজম অফ অ্যাকশন কি? বেরিয়ার মেথডের মধ্যে কি পড়ছে? এক্সাম্পল, মেল কন্ডম, এটাকে বলা হয় মেল কন্ডম, এটা বলা হয় ফিমেল কন্ডম, আর এটা বলা হয় ডায়াফ্রাম। তো এগুলো হচ্ছে বেরিয়ার মেথড। মানে বেরিয়ার মেথড মানে হচ্ছে প্রিভেন্ট স্পার্ম ফ্রম রিচিং দা এগ। একটা প্রেগন্যান্সি আসার জন্য কি লাগে? শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন লাগে। তো শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন যদি ঘটতে না দেয়, শুক্রাণুকে যদি ডিম্বাণু অবধি পৌঁছতে না দেয়, তাহলে সেটাতে বেরিয়ার করা, মানে বাধা দেওয়া। তাহলে বাধা দান করার মাধ্যমে, শুক্রাণুকে ডিম্বাণুর সাথে মিলিত হওয়ার বাধা দান করার মাধ্যমে যে গর্ভনিরোধক ব্যবস্থা, সেটাকে বলা হয় বেরিয়ার মেথড। বেরিয়ার মেথডের মেকানিজম অফ অ্যাকশন, MOA মানে মেকানিজম অফ অ্যাকশন, মানে কিভাবে কাজ করে। প্রিভেন্ট স্পার্ম ফ্রম রিচিং দা এগ, শুক্রাণুকে ডিম্বাণু অবধি পৌঁছতে বাধা দান করে। ক্লিয়ার? এক্সাম্পল কি? মেল ফিমেল কন্ডম আর হচ্ছে ডায়াফ্রাম, যেখানে চিত্রে আমরা দেখিয়েছি অলরেডি। আচ্ছা, এর ডিউরেশন কত? ডিউরেশন হচ্ছে সিঙ্গেল ইউজ, মানে একটা কন্ডম কত দিন ধরে ব্যবহার করা যাবে? ওয়ান টাইম, সিঙ্গেল ইউজ। অ্যাডভান্টেজ কি? সুবিধা কি? সুবিধা হচ্ছে প্রোটেক্টস ফ্রম STI, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন। যে সমস্ত ইনফেকশন হাজবেন্ড ওয়াইফের বা মেল ফিমেলের যৌন সঙ্গমের মাধ্যমে ছড়ায়, তাহলে সেই সমস্ত ইনফেকশন তো ছড়াবে না, কারণ এখানে স্পার্মটা কন্ডমের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে যদি কোনো পুরুষের মধ্যে ইনফেকশন থাকে, কোনো জীবাণু থাকে, সেটা স্ত্রীর দেহে সঞ্চারিত হবে না, বা স্ত্রীর দেহে যদি থাকে সেটা পুরুষের দেহে আসবে না। তাহলে আমরা এখানে সুবিধা হচ্ছে যে কন্ডম ব্যবহার করলে STI-টাকে নিরোধ করতে পারছি, STI-টাকে বাধা দান করতে পারছি। নাম্বার 1, নো হরমোনস। এখানে কোনো আমরা হরমোনাল কোনো কিছু ইউজ করছি না, স্ট্রোজেন বা প্রজেস্টেরন জাতীয় কোনো ঔষধ ইউজ করছি না, কারণ স্ট্রোজেন এবং প্রজেস্টেরনের দীর্ঘদিন ইউজে কিন্তু একটা সাইড এফেক্টসও থাকে। তাই এখানে কোনো সাইড এফেক্টস নেই। ওকে, কিন্তু ডিসঅ্যাডভান্টেজও আছে, অসুবিধা আছে। কি? মে স্লিপ অর টিয়ার। যৌন সঙ্গমের সময় স্ত্রী পুরুষের তো তখন তো একটা আলাদা ইমোশন কাজ করে, তো সেই ইমোশন অবস্থায় কিন্তু এইটা মাথায় রাখা সম্ভব না যে স্লিপ করে গেল নাকি, ছিঁড়ে গেল নাকি, টিয়ার হয়ে গেল নাকি, এই জিনিসটা তখন কাজ করে না। ওকে, তো এটা কিন্তু একটা চান্স থাকছে যে যদি ছিঁড়ে যায় বা টিয়ার হয়ে যায়, তাহলে স্পার্ম কিন্তু চলে যাবে ভেজাইনাতে, সেক্ষেত্রে প্রেগন্যান্সি চলে আসবে।
ওকে, আচ্ছা, এটা একটা অসুবিধা, লেস এফেক্টিভ দেন আদার মেথডস। অন্যান্য যেগুলো কন্ট্রাসেপটিভ মেথডস আমাদের অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে থেকে এইটা কিন্তু একটু লেস এফেক্টিভ, তার কারণ এই যে ছিঁড়ে যাওয়ার ভয়, হ্যাঁ, তারপর রেগুলারলি ইউজ করার ভয়, অনেক সময় তো ইউজ করতে ভুলে গেল বা মানে অবজ্ঞা করলো যে আজকে ইউজ করব না, সেটা করতে গিয়ে প্রেগন্যান্সি চলে আসতে পারে, তার মানে ফেলিওর একটা চান্স কিন্তু থেকে যাচ্ছে। ওকে, আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য যে প্রেগন্যান্সিকে আমি চাইছি না, প্রেগন্যান্সিকে রোধ করব, কিন্তু প্রেগন্যান্সি চলে আসলে তো সেটা আমাদের ফেলিওর, ব্যর্থতা। ওকে, সো এই হলো বেরিয়ার মেথডের অল ডিটেইল। এবার আমরা আসি ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। ওরাল কন্ট্রাসেপটিভ পিলস মানে চয়েস, মালা, সুখী ইত্যাদি ইত্যাদি, ওভারঅল, ইন্টিমেসি, সবকিছু। আচ্ছা, মেকানিজম অফ অ্যাকশন কি? ওরাল কন্ট্রাসেপটিভ পিলস আমাদের শরীরে কিভাবে কার্যকরী হয়? এর মেকানিজম হচ্ছে সাপ্রেস ওভুলেশন। ওভুলেশনকে সাপ্রেস করে কিভাবে? দেখো, এই হলো আমাদের ইউটেরাস। ইউটেরাস, ইউটেরাসের এই পাশে একটা ফেলোপিয়ান টিউব, এটা ওভারি। এদিকে আমরা কোনো কাজ করবো না, এটা ছোট করে আঁকলাম। এই দিকটা একটু বৃহত্তর ভাবে অঙ্কন করতে হবে। এই হলো আমাদের রাইট ফেলোপিয়ান টিউব আর রাইট ওভারি, মানে দুটো আলাদা আলাদা ছোট বড় ওভারি নয়, এখানে আমি লিখবো বলে এটাকে বড় করে আঁকলাম, অন্য কিছু নয়। আচ্ছা, এই ওভারিতে আমরা কি জানি? প্রত্যেক মাসে একটা করে ফলিকল গঠন হয় এফএসএইচ হরমোনের প্রভাবে, তাই তো? তাহলে সেই বিষয়টাকে আমরা আবার এখানে একটু দেখতে পারি যে এখানে আমাদের একটা হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ এর মাধ্যমে পিটুইটারি, জিএনআরএইচ এর মাধ্যমে পিটুইটারি, পিটুইটারিতে উদ্দীপিত করলে সেখান থেকে পাওয়া যায় ফলিকল স্টিমুলেটিং হরমোন এন্ড লিউটিনাইজিং হরমোন। এইটাকে আবার এই দুটো আবার কাজ করে ওভারির ওপরে, যেটা এটা ওভারির থেকে এখানে কি করে ওভুলেশন করে, একটা ডিমের বের করে। সো এই ওভারির ভেতরে অনেকগুলো কি থাকে? ফলিকলস থাকে। তার মধ্যে থেকে প্রত্যেক মাসে কয়েকটা ফলিকল বেড়ে উঠতে শুরু করে এবং একটা ফলিকল সম্পূর্ণ ম্যাচিওর হয়। তো একটা ফলিকল যেটা সম্পূর্ণ ম্যাচিওর, সেটা আমি এটা ধরলাম। সো দিস ইজ আ গ্রাফিয়ান ফলিকল। এটা সবচেয়ে বড় ফলিকল, গ্রাফিয়ান ফলিকল। এই গ্রাফিয়ান ফলিকলের ভেতরে কি রয়েছে? একটা এগস বা ডিম রয়েছে। এই ডিমটা এখান থেকে বেরিয়ে আসবে। এই ডিমটা যদি বেরিয়ে আসে তবে এই ডিমটা কি হবে? এদিক দিয়ে ফেলোপিয়ান টিউবে যাবে, ফেলোপিয়ান টিউবের মাধ্যমে এটা ধীরে ধীরে এখানে এই যেরকম জায়গাতে এরকম জায়গাতে কি হবে? এই দিক থেকে আবার কি আসছে? শুক্রাণু। শুক্রাণু এদিক থেকে এসে ডিম্বাণুর সাথে এইখানে মিলিত হবে। এই হলো শুক্রাণু আর ওই হলো ডিম্বাণু। ওকে, তো এই প্রসেসটার জন্য মানে একটা বাচ্চার জন্ম হবে, একটা মানুষের জন্ম হবে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে। তো ডিম্বাণুকে এই ওভারি থেকে বের হতে হয়, বের হয়ে ফেলোপিয়ান টিউবের মাধ্যমে ট্রান্সপোর্ট হতে হয়, ওভাম ট্রান্সপোর্ট হতে হয়, আর এদিক থেকে স্পার্ম ট্রান্সপোর্ট হতে হয়। এদিক থেকে শুক্রাণুগুলো এসে ডিম্বাণুর সাথে মিলিত হতে হয়। তাহলে এই হচ্ছে এটার পাথওয়ে, শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হওয়ার পাথওয়ে। ওরাল কন্ট্রাসেপটিভ পিলস গুলো কি করে? ওরাল কন্ট্রাসেপটিভ পিলস গুলোর রোল কি? সাপ্রেস ওভুলেশন। ওভুলেশন মানে এই যে ডিম্বাশয় থেকে এই যে ডিম্বাণুটা বের হচ্ছে, এই প্রসেসটার নাম কি? ওভুলেশন। ওভুলেশন। এই ওভুলেশন প্রসেসটার জন্য, এই ওভুলেশন হওয়ার জন্য লাগে হলো এলএইচ হরমোন। এলএইচ, এলএইচ হরমোনটার অতিরিক্ত মাত্রা থাকলে তখন এইটা ডিমটা ফেটে বের হয়, রাইট? আচ্ছা, এলএইচ কোথায় সিক্রেশন হচ্ছে? পিটুইটারি। পিটুইটারি আবার পিটুইটারি কার দ্বারা উদ্দীপিত হচ্ছে? উপরে হাইপোথ্যালামাসের দ্বারা। আচ্ছা, এই ওভারি থেকে এফএসএইচ এবং এলএইচ এর পর ওভারি থেকে কি ক্ষরণ ঘটে? স্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এই যে প্রজেস্টেরন, এটা কিন্তু এক ধরনের আমাদের শরীরের স্বাভাবিক একটা হরমোন। আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিলসের মধ্যে, ওরাল কন্ট্রাসেপটিভ পিলসের মধ্যে কি নিয়ে থাকি? মূলত প্রজেস্টেরন। অ্যাকচুয়ালি বলা হয় প্রজেস্টিনস। আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিলসের মাধ্যমে যেটা গ্রহণ করি সেটা হলো প্রজেস্টিনস। প্রজেস্টিন, প্রজেস্টিন মানে হচ্ছে প্রজেস্টেরনেরই অনুরূপ। ওকে, তাহলে আমরা প্রজেস্টেরন ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খাচ্ছি মানে কি? প্রজেস্টেরন বাইরে থেকে খাচ্ছি। যেটা কার তৈরি করার কথা? ওভারির
তাহলে ওভারির প্রজেস্টেরন আর বাইরে থেকে আমরা কি নিচ্ছি, প্রজেস্টিন। একই বিষয়, মানে ওরা মলিকুলার, ওদের ফাংশনালি একই। তাহলে বাইরে থেকে যদি প্রজেস্টেরন নিই, সেই প্রজেস্টেরন এই অ্যাক্সিস থেকে তৈরি হচ্ছে, ওই প্রজেস্টেরনটা এই অ্যাক্সিসের উপরে প্রভাব ফেলতে পারে। কিরকম? ওভারির থেকে খরিত হওয়া প্রজেস্টেরনের মাত্রা যদি বেশি হয়ে যায়, আমরা কি জানি, তাহলে এটা গিয়ে ফেলোপিয়ান পিটুইটারি গ্ল্যান্ডের উপরে নেগেটিভ ফিডব্যাক দেয়, মাইনাস নেগেটিভ, যে আপনি আপনার ক্ষরণটা কমান, মানে এফএসএইচ এলএইচ কমান। আবার শুধু এখানেই নয়, এটা গিয়ে উপরেও হাইপোথ্যালামাসকেও নেগেটিভ ফিডব্যাক দেয় যে আপনি আপনার জিএনআরএইচ ক্ষরণ কমান। তাহলে যখন ওরাল কন্ট্রাসেপটিভ পিলসের মধ্যে প্রজেস্টিন নিয়ে থাকি, ওই প্রজেস্টিন কি করবে, হাইপোথ্যালামাসকে বাধা দেবে, জিএনআরএইচ ক্ষরণ কমে যাবে, পিটুইটারিকে বাধা দেবে, এফএসএইচ এলএইচ ক্ষরণ কমে যাবে। তাহলে আলটিমেটলি কি হবে, আলটিমেটলি এই যে এলএইচটার ক্ষরণ কমে যাচ্ছে কিনা। আমাদের এখানে ডিমটা ফেটে বের হওয়ার জন্য কি দরকার, এলএইচ এর উচ্চ মাত্রা দরকার, এলএইচ সার্চ দরকার। এলএইচ সার্চ কি হবে, এলএইচ সার্চ হবে না। এলএইচ সার্চ না হলে ওভিউলেশন হবে না, মানে ডিম্বাণুটা ভেতরে থেকে গেল, ডিম্বাণুগুলো বের হবে না। তাহলে ডিম্বাণু যদি না বের হয়, তাহলে শুক্রাণুর সাথে মিলিত হতে পারবে, জন্ম হবে কোনো বাচ্চার। এভাবে করে গর্ভনিরোধক বডিগুলো কাজ করে। এটা হলো একটা মেকানিজম, যেখানে এটা বলেছে সাপ্রেস ওভিউলেশন। নেক্সট মেকানিজম, থিকেন্স সার্ভাইকাল মিউকাস। আচ্ছা, এই যে এটা আমাদের কি ইউটেরাস, ইউটেরাসের পরে এই জায়গাটা কি বলা হয়, ভেজাইনা, তাই তো? আচ্ছা, ইউটেরাসের এই যে অংশটা, এই অংশটা, এটাকে বলা হয় সার্ভিক্স বা জরায়ু কণ্ঠ। ওকে, এই সার্ভিক্সের এখানে আমি দেখতে পাচ্ছেন এই জায়গাটা, এটা হচ্ছে সার্ভিক্সের হচ্ছে একটা ক্যানাল থাকে, যার মধ্য দিয়ে শুক্রাণু ভেতরে যেতে পারে। শুক্রাণুকে তো ওইখানে পৌঁছতে গেলে জরায়ুর ভেতরে ঢুকতে হবে, তাই তো? তাহলে এই সার্ভাইকাল ক্যানালটা একটা মিউকাস জাতীয় পদার্থ দ্বারা সবসময় বন্ধ থাকে। এখানে কি হয়, মিউকাস জাতীয় পদার্থ দ্বারা এটা সবসময় বন্ধ থাকে। এটা মিউকাস জাতীয় পদার্থ ধরলাম, এটা মিউকাস। এই ধরো গ্রিন কালারের, পার্পল কালারের, পার্পল কেন বলছি, পিঙ্ক কালারের মিউকাস। এই মিউকাস দ্বারা এটা সবসময় কিন্তু বন্ধ থাকে। এই মিউকাসের কিছু চারিত্রিক পরিবর্তন ঘটে মাসিকের বিভিন্ন সময়, মানে মাসের মেনস্ট্রুয়াল সাইকেলটার বিভিন্ন সময় এটা চারিত্রিক পরিবর্তন ঘটে। যেরকম যখন এলএইচ খুব হাই হয়ে যায়, মানে ওভুলেশন টাইম, এলএইচ যখন খুব হাই হবে, তখন এই মিউকাসটার চারিত্রিক পরিবর্তন হয়, এটা না কিছুটা সফট হয়ে যায়, নরম হয়ে যায়, মানে জলের মতো হয়ে যায়। মিউকাস মানে থিক, গাঢ়, বুঝা গেল? মিউকাস মানে থিক, গাঢ় পদার্থ। এবার এখানে যদি গাঢ় পদার্থ যদি থাকে, তাহলে সেটা আঠালো পদার্থের মতো কাজ করবে। আর এখানে যদি শুক্রাণু থেকেও থাকে, এখানে যদি আমরা শুক্রাণু থেকেও থাকে পুরুষের, সেই শুক্রাণু কিন্তু ভেজাইনাতে থেকে যাবে, এখানে যেতে পারবে না যদি এই জায়গাটা খুব আঠালো টাইপের হয়। কিন্তু স্বাভাবিকভাবে আমাদের শরীরে কি হয়, এখানে যখন এলএইচ এর মাত্রা হাই হয়ে যায়, তখন এই আঠালো ভাবটা কমে যায়, এটা জলের মতো পাতলা হয়ে যায়। আর জলের মতো পাতলা হলে কি হবে, ওর ভিতর দিয়ে সাঁতার কেটে শুক্রাণুগুলো পার হয়ে চলে যেতে পারে, তাহলে শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হতে পারবে। এটা ওই সময়টা ঘটে, যে সময়টা মানে ওভুলেশনের আশপাশের সময়টা। এবার এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলস নিলে কি হবে, এলএইচ তো এক তো কম থাকলোই, এলএইচ তো বাড়লোই না, দুই নাম্বার আবার এই প্রজেস্টিন যেটা আমরা নিচ্ছি, বাইরে থেকে যে কৃত্রিম প্রজেস্টেরন নিচ্ছি, সেই প্রজেস্টেরনটা কি করে, এই মিউকাসটাকে বেশি আঠালো করে দেয়, আর বেশি আঠালো করে দিলে কি হবে, একদম মুখটা অবরুদ্ধ থাকবে, বন্ধ থাকবে। ফলে কি হবে, শুক্রাণু এখানে থেকে ভেতরে যেতেই পারবে না। শুক্রাণু যদি ভেতরে না যেতে পারে, তাহলে মিলিত হতে পারবে না। এই দুটো ভাবে কাজ করে, এক, এখান থেকে ডিমটা বেরোতে দিচ্ছে না, দুই, ওইখান থেকে শুক্রাণুটাকে উপরে যেতে দিচ্ছে না। ক্লিয়ার? বেশ, এবার দেখো কম্বাইন্ড এক্সাম্পল কি, কম্বাইন্ড পিলস। কম্বাইন্ড পিল মানে যেখানে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুটোই থাকবে। আর কি হয়, প্রজেস্টিন অনলি পিলস, শুধুমাত্র প্রজেস্টেরন দিলে হবে, কারণ এই কাজগুলো কে করছে, প্রজেস্টেরন করছে। তো শুধুমাত্র প্রজেস্টেরন যদি আমরা নিই তাহলেও চলবে। কম্বাইন্ড পিল নিলে কি হবে, তার মধ্যে স্বল্প মাত্রায় ইস্ট্রোজেন থাকে, ইস্ট্রোজেনের একটা আলাদা রোল রয়েছে। শুধুমাত্র যদি আমরা প্রজেস্টিনস নিই, তাহলে আমরা কি জানি যে জরায়ুর সবচেয়ে ভালো ভিতরের দিকে এন্ডোমেট্রিয়ামকে বিল্ড করে, সবচেয়ে ভেতরে এন্ডোমেট্রিয়ামটা কে তৈরি করে, ইস্ট্রোজেন। প্রজেস্টেরন কিন্তু নয়, প্রজেস্টেরন ফাইনালাইজ করে গিয়ে, পরে গিয়ে সেখানে গ্রন্থির সঞ্চার করে, সেখানে রক্তনালীর সঞ্চার করে, সেটা পরে।
কিন্তু মূলত এটাকে জরায়ুর এন্ডোমেট্রিয়ামটা কে বাড়ায়? ইস্ট্রোজেন। তো এখানে স্বল্প মাত্রায় ইস্ট্রোজেন নিলে কি হবে? জরায়ুর এন্ডোমেট্রিয়ামটা গঠিত হবে, আর এন্ডোমেট্রিয়াম গঠিত হয়ে গেলে জরায়ুর ভেতরটা যদি এন্ডোমেট্রিয়াম ঢাকা থাকে তাহলে জরায়ু থেকে ব্রেক থ্রু ব্লিডিং হবে না। যদি শুধুমাত্র প্রজেস্টেরন অনলি পিলস নিই তাহলে মাসের মাঝখানে হঠাৎ করে ব্লিডিং হতে পারে, যেটা ইস্ট্রোজেন অ্যাড করলে ওই ব্রেক থ্রু ব্লিডিংটার চান্সটা কমে যাবে, সেই জন্যই ইস্ট্রোজেন দেওয়া হয়। কিন্তু এখানে মেইন কন্ট্রাসেপটিভ রোল যদি কারো থাকে সেটা হচ্ছে প্রজেস্টেরনের। ক্লিয়ার? ওকে। ডিউরেশন, এই ঔষধ কতদিন খেতে হবে বা কি, মানে এর ডোজ কিরকম? ডোজ ডেলি, একবার খেয়ে নিলে 3 মাস চলে যাবে কন্ট্রাসেপশন থাকবে তা নয়, ডেলি খেতে হবে। মানে 21 ডেজ খাবো, 7 ডেজ গ্যাপ দিয়ে আবার 21 ডেজ খাবো, যেটা আমরা অন্যান্য কন্ট্রাসেপটিভের জন্য পড়েছি, এখানেও এটারও তাই। আচ্ছা, ডিউরেশন হলো। অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ মানে সুবিধা। আচ্ছা, এইটা কেন উঠছে না? এটাকে আমি তুলে দিতে পারি। অ্যাডভান্টেজ নিজেগুলো একটু সব মুছে যাবে, ওই জন্য দিচ্ছি না। ওকে, অ্যাডভান্টেজ কি? এটা হচ্ছে রেগুলেটস মেনস্ট্রুয়েশন এন্ড রিভার্সিবল। রিভার্সিবল মানে এটাকে প্রত্যাবর্তন করা যায়। প্রত্যাবর্তক মানে আমি ঔষধ খাবো ততক্ষণ আমার কন্ট্রাসেপশন থাকবে, ততক্ষণ গর্ভনিরোধ থাকবে। যখন ঔষধ খাওয়া বন্ধ করবো আবার গর্ভনিরোধক ব্যবস্থাটা স্বাভাবিক চলে আসবে, মানে গর্ভনিরোধক থাকবে না, গর্ভধারণ ক্ষমতা চলে আসবে। ওকে, এটা হলো রিভার্সিবল। আর কি? রেগুলেটস মেনস্ট্রুয়েশন। কারো কারো আমরা জানি মেনস্ট্রুয়েশন অতিরিক্ত ব্লিডিং হয়, কারো কারো কম ব্লিডিং হয়, কারো কারো মাসে মাসে না হয় 20 দিন পর পর হয়, কারো কারো আবার 35 দিন পর পর হচ্ছে। এই সমস্ত সমস্যাগুলোকে দূর করবে। যার 35 দিন পর পর হচ্ছে তারাও তখন ওই মান্থলি হওয়া শুরু হবে, যার 20 দিন পর পর হচ্ছে তারাও মান্থলি হওয়া শুরু হবে, যার বেশি ব্লিডিং হচ্ছে তার ব্লিডিং এর মাত্রা স্বাভাবিক করবে, যার কম ব্লিডিং হচ্ছে তারও ব্লিডিং এর মাত্রা স্বাভাবিক করবে। সমস্ত রোল প্লে করে কে? এই একাই ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। তার এইগুলো সুবিধা আছে এবং এটা প্রত্যাবর্তক, যখন ওষুধ তুলে নেব তখন আবার গর্ভধারণ ক্ষমতা চলে আসবে। আর কি ডিসঅ্যাডভান্টেজ রয়েছে? অসুবিধা আছে। অসুবিধা কি? ইট রিকোয়ার্স ডেইলি ইনটেক, মানে এটা প্রতিদিন খাওয়ার দরকার আছে। কোনোদিন যদি ভুলে যাই, কোনো আমাদের জীবনে নানান সমস্যা, একটা হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিলস নিয়ে আমরা বসে নেই, আমাদের জীবনে বিভিন্ন সমস্যা, তো সেখানে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খেতে কোনোদিন ভুলে যেতে পারি, তো সেই দিন তো মিস হয়ে গেল। ওকে, আচ্ছা, যদি ভুলে যাই, এটা খুব ইম্পর্টেন্ট, যদি ভুলে যাই তাহলে কি করবো? এটা মা বোনদের জন্য একটা মেসেজ। যদি কেউ ওরাল কন্ট্রাসেপটিভ খেতে ভুলে যায়, একটা রাতে ভুলে গেল, তাহলে সে কি করবে? তার নিয়ম হচ্ছে যখনই তার মনে পড়বে, ধরুন রাতে খাওয়ার নিয়ম, তো রাতে খেতে ভুলে গেছে, শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে, মনে নেই, পরের দিন সকাল 10টায় মনে পড়েছে যে আমার কালকে বড়ি খাওয়া হয়নি, তাহলে যখনই মনে পড়বে ইমিডিয়েটলি তখনই খেতে হবে। যদি তার পরের দিনও মনে নেই, পরের দিন রাতে গিয়ে মনে পড়ছে আমি তো কালকে তো বড়ি খাইনি, ওই জন্য একটা বড়ি এক্সট্রা, ওটা বড়ি গুললেও তারা বুঝতে পারে যে আমার রাতে তো কালকে বড়ি খাইনি, তাহলে পরের দিন দুটো একসাথে খাবে। ক্লিয়ার হয়েছে সবার? এবার যদি আরো 2-3 দিন একসাথে মিস হয়ে যায় তাহলে কি করবো? তাহলে সেই মাসে আর একটু বাদই দিয়ে দেবো, তখন এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট ইউজ। আচ্ছা, ইউজ এটা বলেছে সাইড এফেক্টস আছে, এটাকে রেগুলার ইউজ করলে সাইড এফেক্ট হবে। এই যে হরমোনাল আমরা বাইরে থেকে কৃত্রিম হরমোন নিচ্ছি, এই হরমোন কিন্তু আমাদের শরীরে সাইড এফেক্টস ফেলে। ওকে, তো আমি একটা মেকানিজম অফ অ্যাকশনের উপরে আলাদা ক্লাস করব, সেখানে আমি এই ওরাল কন্ট্রাসেপটিভ পিলস এর কি সুবিধা এবং কি কি এর অসুবিধা ডিটেইল একটা ছোট ভিডিও করে বানাবো। ওকে, বেশ, তাহলে আমাদের এখানে শেষ হলো ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। এবার ইনজেক্টেবলস। কিছু কিছু ঔষধ আছে যেগুলো ইনজেক্ট করে দিলে দীর্ঘদিন যাবত কন্ট্রাসেপশন থাকে। মেকানিজম অ্যাকশন কি? মেকানিজম অ্যাকশন হচ্ছে ইনহিবিটস ওভুলেশন, অল্টারস ইউটেরাইন লাইনিং। এখানে কিন্তু যেগুলো ইনজেক্টেবল, এক্সাম্পল কি? ডেপো-পোভেরা, ডিএমপিএ। ডেপো-পোভেরা এটাও এক ধরনের প্রজেস্টরনই, কিন্তু এই প্রজেস্টরনটা কাজ করে অন্যভাবে। এটা কাজ করার ধরন হচ্ছে, দেখো, এই হলো আমাদের ইউটেরাস, ইউটেরাসের ফেলোপিয়ান টিউব, আর এটা হলো ওভারি। বেশ, সো মেকানিজম হচ্ছে ইনহিবিটস ওভুলেশন, তার মানে এখানেও এখান থেকে ডিম যে বের হবে সেটা বের হতে দিচ্ছে না। এক নাম্বার, ডিম না বের হলে তো শুক্রাণু ডিম্বাণু মিলন প্রশ্নই আসছে না। এক। 2 নাম্বার, যদি এখান থেকে ডিমটা কোনোভাবে ব্যতিক্রমে বেরিয়েও যায় তাহলে এটা কি করবে? শুক্রাণুর সাথে মিলিত হবে, তো এখানে শুক্রাণুর সাথে মিলিত হবে, তারপর জাইগোট গঠিত হবে। জাইগোট কোথায় আসবে? আলটিমেটলি এন্ডোমেট্রিয়ামে। এইবার দেখো এখানে কি করে, এটা মনে করে নাও ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম। তো যদি আমরা
ডেপো পোভেরা ইনজেকশন নিই, তাহলে এটা কি করবে? 3 মাসের জন্য এটা ওভুলেশন তো বন্ধ করে দেবেই, প্লাস এই ইউটেরাসের মধ্যে যে লাইনিংটা থাকে মানে এন্ডোমেট্রিয়াম, সেই এন্ডোমেট্রিয়ামটার কাজ কি? এন্ডোমেট্রিয়ামের কাজ হচ্ছে যে আপকামিং বেবিটা আসবে তাকে রিসিভ করা, তার জন্য ফেভারেবল পরিবেশ গঠন করা। কিন্তু এই এন্ডোমেট্রিয়ামের মধ্যে এই ডেপো-পোভেরা এমন একটা পরিবর্তন নিয়ে আসে যাতে করে কি হবে, এখানে বাচ্চাটা আসলেও তাকে রিসিভ করবে না। এর মধ্যে এমন একটা পরিবর্তন নিয়ে আসবে যে এটা ইমপ্লান্টেশনের জন্য ফেভারেবল হবে না। ওকে, বাচ্চাটাকে রিসিভ করবে না। তাহলে এখানে বাচ্চা তৈরি হলো ঠিকই, কিন্তু বাচ্চা যদি রিসিভ না করে তাহলে তো সে পুষ্টির অভাবে, অক্সিজেন অভাবে মারা যাবে, ফল অফ হয়ে যাবে। ক্লিয়ার? এই দুটো কাজ করে। তাহলে এখান থেকে ডিম বের হতে দেয় না, আর এখানে এন্ডোমেট্রিয়ামটাকে পরিবর্তন করে দেয় যাতে করে ইমপ্লান্টেশনটা না হয়। ক্লিয়ার? আচ্ছা, এর এক্সাম্পল হচ্ছে ডেপো-পোভেরা। আমরা গভর্নমেন্ট সেক্টরে এরকম একটা ইনজেকশন পাই, কি নাম কে বলতে পারবে? অন্তরা ইনজেকশন। আচ্ছা, এটা এভাবে কাজ করে অন্তরা ইনজেকশন। ডিউরেশন কি? এভরি 3 মান্থস। এটা 3 মাসের জন্য একটা ইনজেকশনের মধ্যে যে পরিমাণ ডেপো-পোভেরা থাকে সেটা 3 মাস অবধি স্বাভাবিকভাবে এই কন্ট্রাসেপশনটা করে দিতে পারবে। 3 মাসের পরে তার ক্ষমতা কমে যাবে, তখন আবার নতুন ইনজেকশন, নতুন ডোজ দিতে হবে। ওকে, অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ লং অ্যাক্টিং। 3 মাস একটা মাত্র ইনজেকশন নিলে 3 মাস ধরে আর চিন্তা করতে হচ্ছে না, এটা একটা সুবিধা। কারণ ওরাল কনসেপ্টিভ পিলসের মধ্যে কি হয়, প্রত্যেক দিন ঔষধ খেতে হবে। এটা মনে রাখা একটা চাপ, বিভিন্ন চাপের মধ্যে আমরা সেটা ভুলে যেতে পারি, কিন্তু এখানে সেই সুবিধাটা আছে। এটা আর কি কনভেনিয়েন্ট, সুবিধাজনক। একটা ইনজেকশন লাগিয়ে নিলাম, খুব বেশি কষ্টের ব্যাপার না, সুবিধাজনক এবং লং অ্যাক্টিং। এটা একটা সুবিধা। অসুবিধা আছে, মে কোজ ইররেগুলার পিরিয়ডস। যখন এই উচ্চ মাত্রার প্রজেস্টেরন শরীরে প্রয়োগ করে দেওয়া হবে তখন সেটা পিরিয়ডসটাকে ইররেগুলার করে ফেলে। যে মান্থলি হওয়ার কথা সেটা মান্থলি না হয়, কারণ এই উচ্চমাত্রা প্রজেস্টেরন গিয়ে হাইপোথ্যালামাসে এফেক্ট করবে, এটা গিয়ে পিটুইটারিতে এফেক্ট করবে। তো সাইক্লিক যে একটা চেঞ্জেস ছিল সেই সাইকেলটাকে ডিসরাপ্ট করে ফেলবে। ওকে, আর কি ওয়েট গেইন হবে এতে। যাদের ওয়েট কম আছে তাদের ওয়েট বেড়ে যাবে, আর যারা ওয়েট অলরেডি বেশি তারা আরো মোটু হয়ে যাবে। ক্লিয়ার? এগুলো হচ্ছে অসুবিধা। এগুলো ইনজেক্টেবল মেথডস। এরপরে আমরা আসছি ইমপ্লান্টস মেকানিজম অফ অ্যাকশন কি? আচ্ছা, ইমপ্লান্টসের এখানে এক্সাম্পল কি দিয়েছে? ইমপ্লানন আর হচ্ছে নেক্সপ্লানন। ওকে, এগুলো হচ্ছে এক্সাম্পল ইমপ্লান্টসের। ইমপ্লান্টস কি হয়? ওই প্রজেস্টেরনই, প্রজেস্টেরনের দ্বারা তৈরি একটা সলিড ম্যাটেরিয়াল থাকে, মানে ইনজেকশন নয়, এটা লিকুইড ফর্মে যে ইনজেকশন সেটা নয়, এটা সলিড ম্যাটেরিয়াল থাকবে। সেটাকে ওয়াইড বোর নিডলের মাধ্যমে সেটা কি হয়, স্কিনের নিচে ইমপ্লান্ট করে দেওয়া হয়, স্কিনের নিচে এটা প্রবেশ করে দেওয়া হয়। সেখান থেকে সে স্লোলি প্রজেস্টেরন সিক্রিশন করবে, আর ওই প্রজেস্টেরনটা সারা দেহে ছড়িয়ে পড়ে গর্ভনিরোধ করবে। এই হচ্ছে মেকানিজম। তো এটা রিলিজ কি করে? প্রজেস্টিনস কন্টিনিউয়াসলি সারাক্ষণ ধরে স্লোলি আস্তে আস্তে প্রজেস্টিন রিলিজ করতে থাকে। এক্সাম্পল হচ্ছে নেক্সপ্লানন এবং ইমপ্লানন। এটা কোথায় দেওয়া হয়? সাধারণত এই যে আর্মের এই যে চামড়ার ঠিক নিচে এটাকে ইনজেক্ট করে দেওয়া হয়। এতটা মতো এরিয়া এটা থাকে। ওকে, বেশ। ডিউরেশন কি? 3 to 5 years। একবার একটা ইমপ্লান্ট নিয়ে নিলে সেটা 3 থেকে 5 বছর ধরে, বিভিন্ন কোম্পানির ম্যানুফ্যাকচারিং বিভিন্ন, কোনটা 3 বছর 5 বছর। তো একটা ইমপ্লান্টস একবার পুশ করে নিলে সেটা 3 বছর ধরে সেফটি দিতে থাকবে। এটা সুবিধা। তাহলে অ্যাডভান্টেজ কি? ভেরি এফেক্টিভ, মানে প্রেগন্যান্সি আসার চান্স খুবই কম। আর কি লো মেইনটেনেন্স, এর জন্য কোনো মেইনটেনেন্স করতে হবে তেমন কোনো চিন্তার বিষয় না, লো মেইনটেনেন্স। কিন্তু এটা লং অ্যাক্টিং, একবার নিয়ে নিলে 3 থেকে 5 বছর ধরে তার গর্ভধারণ হবে না। ওকে, ডিসঅ্যাডভান্টেজ রয়েছে কি? ইনসারশন এন্ড রিমুভাল রিকোয়ার্ড। এবার একটা স্কিনের নিচে ইনজেকশন করতে হবে, এটা বললে মা বোনেরা এমনিতেই ভয় পাবে, কারণ ইনজেকশন যে কত পেইনফুল হবে। অ্যাকচুয়ালি পেইনফুল হয় না, কারণ এটা করার আগে আমরা এটাকে অ্যানাস্থেসিয়া করে নিই, লোকাল অ্যানাস্থেসিয়া করে নিই, সেটা অবশ করে নেওয়ার পরে আমরা ইমপ্লান্টসটা দিয়ে থাকি। কিন্তু তারপরেও তাদের মনের মধ্যে একটা ভয় কাজ করে। তো এই অ্যাকসেপ্টেবিলিটিটা একটা সমস্যা, কিন্তু নিতে চায় না মা বোনেরা। তো ইনসারশন যদি করতে আবার পরে যখন এটা ডিউরেশন শেষ হয়ে যাবে, 3 বছর বা 5 বছর যে ডিউরেশন থাকবে সেটা যখন শেষ হয়ে যাবে, তাহলে সেটা আবার রিমুভালও করতে হবে হাতের ওখান থেকে, সেটাকে আবার ছোট একটু ইনসিশন দিয়ে সেটা আবার বের করতেও হবে।
ওকে, আর কি হরমোনাল সাইড এফেক্টস এর মধ্যে থাকবে। এটা তো হরমোন একটা, এখানে যে দেওয়া হচ্ছে এটা হরমোনই কম্প্যাক্ট করে হরমোনই ওখানে রেখে দেওয়া হচ্ছে, ওখান থেকে আস্তে আস্তে হরমোনটা বের হবে আর শরীরে কাজ করবে। ওকে, হ্যাঁ, সাস্টেইনলি কাজ করবে। তো এই হচ্ছে এটার মেকানিজম অফ অ্যাকশন। এরপরে আমরা আসছি আইইউডিস, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। ওকে, ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। ইন্ট্রাইউটেরাইন ডিভাইস প্রিভেন্টস ফার্টিলাইজেশন অর ইমপ্লান্টেশন, দুটোই হচ্ছে প্রিভেন্ট করে। তো ইন্ট্রাইউটেরাইন ডিভাইসের এক্সাম্পল কি? কপার টি নন হরমোনাল, আর হচ্ছে মিরেনা হরমোনাল। দু ধরনের ইন্ট্রাইউটেরাইন ডিভাইস হয়। কপার টিও হতে পারে, সেটা নন হরমোনাল, সেখানে কপার কাজ করে। আর এক ধরনের ইমপ্লান্টস হয় যেটা যেমন মিরেনাটা হচ্ছে হরমোনাল। তো নন হরমোনাল এবং হরমোনাল দু ধরনের ইন্ট্রাইউটেরাইন ডিভাইস হতে পারে। ঠিক আছে, আচ্ছা নন হরমোনাল কপার টি কিভাবে কাজ করে বলি। এটা হলো আমাদের ইউটেরাস, এটা কি টি। অনেকেই কিন্তু এটা ভুল প্রনাউন্স করে, কপার টি এটা সেটা বিভিন্ন। অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন হচ্ছে কপার টি। কপার টি, কপার মানে একদম মেটাল কপার, আর যেহেতু টি শেপের সেই জন্য বলা হয় কপার টি। ক্লিয়ার? আর এবার প্রশ্ন হচ্ছে কপার টি কাজ করে কিভাবে। কপার একটা কি ধাতু, একটা মেটাল। তো এই কপার মেটাল যদি আমরা এই ইউটেরাসের ক্যাভিটির ভেতরে প্রবেশ করিয়ে রাখি তাহলে কি হবে, এই কপার মেটাল এ থেকে টিটা থেকে স্লোলি কপার আয়ন রিলিজ হবে। কপার আয়ন স্লোলি রিলিজ হবে। তাহলে কি হবে, এই ভেতরে যে এনভায়রনমেন্টটা ওর মধ্যে কি হবে, কপার আয়ন ছড়িয়ে থাকবে। বুঝা গেল? এর ভেতরে কপার আয়ন ছড়িয়ে থাকবে। ওকে, আচ্ছা এখানে কপার আয়ন ছড়িয়ে থাকার সুবিধা কি? সুবিধা হচ্ছে যখনই পুরুষের স্পার্ম এর ভেতর দিয়ে ঢুকবে, এখানে কিন্তু মিউকাসের কোনো পরিবর্তন হচ্ছে এটা কিন্তু কিছু না, মাসিকের কোনো পরিবর্তন হচ্ছে না। যেমন ভাবে আমাদের শরীর চালায় সেভাবে চলবে, কিন্তু আমরা এই জায়গাটাকে পরিবর্তন করে রেখেছি। এখানে কপারটি পুশ করার ফলে এখানে কপার আয়ন রিলিজ হয়ে রেডি থাকবে। যখনই এবার স্বামী স্ত্রী মেলামেশা করার ফলে যখনই স্পার্ম ভেতরে ঢুকবে তখন কি হবে, এই স্পার্ম গুলোকে, এই কপার ফ্রি কপার আয়ন গুলো সাথে সাথে মেঘগুলোকে মেরে ফেলবে। বুঝা গেল? তার মানে এটা স্পার্মিসাইডের মতো কাজ করবে। আর এই কপার টিটা যেহেতু একটা বিজাতীয় বস্তু, এটা ফরেন ম্যাটেরিয়াল। আমাদের শরীরে কি কপার থাকে না? তো কপারের কোনো মেটাল আমাদের শরীরে কোথাও আছে নেই। তার শরীরটা কি হিসাবে নেবে, এটা বিজাতীয় বস্তু, ফরেন ম্যাটেরিয়াল, মানে বাইরে থেকে আসা কোনো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক কোনো বস্তু হিসাবে এটাকে বিবেচনা করবে। তো এর জন্য কি হবে, আবার এর জন্য ইউটেরাস তার লাইনিংটাকে একটু পরিবর্তন করে ফেলবে। কারণ এই কপার জন্য আমাদের ক্ষতি না করতে পারে, তার জন্য ইউটেরাস নিজেকে বাঁচানোর জন্য তার লাইনিংটাকে মানে এন্ডোমেট্রিয়ামটাকে পরিবর্তন করে ফেলবে। এতে সুবিধা কি হবে? এতে সুবিধা হবে যে এই যদি কোনো কারণে মানে জাইগোট সৃষ্টি হয়েও যায় শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে, যদি শুক্রাণু এখানে যেতেই পারবে না, শুক্রাণু এখান থেকে যেতেই পারবে না, কিন্তু বাই চান্স যদি শুক্রাণু চলেও যায়, কোনো শুক্রাণু বেঁচে গিয়ে সে যদি ডিম্বাণুর সাথে মিলিত হয়েও যায়, জাইগোট তৈরি হয়েও যায়, সেই জাইগোট যখন এখানে এসে জায়গা খুঁজবে মায়ের কোলে, তখন মায়ের কোলটা কিন্তু তার জন্য প্রস্তুত থাকবে না। এইভাবে করে কপারটি কাজ করে। ইজ দ্যাট ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, মিরেনা যদি হরমোনাল হতো, এটাই যদি হরমোনাল হতো, মিরেনা হতো, তাহলে কিভাবে কাজ করতো? এক ধরনের ইন্ট্রাইউটেরাইন ডিভাইস পাওয়া যায় যেটা দেখতে অনেকটা টি এর মতোই, কিন্তু পার্থক্য রয়েছে। এর শেপটা আঁকা এই মধ্যে খুবই কঠিন, আমি টি এর মতো করে আপাতত আঁকলাম, কিন্তু এটা কপার দ্বারা তৈরি নয়, এটা হরমোন দ্বারা তৈরি। তাহলে হরমোন দ্বারা যেমন একটা ইমপ্লান্টস হয়, অ্যাকচুয়ালি ওই ধরনেরই, কিন্তু এটা ইন্ট্রাইউটেরাইন ডিভাইস হিসেবে ব্যবহার করার জন্য ওটা তৈরি। তো ইন্ট্রাইউটেরাইন ডিভাইসটাকে যদি হরমোন দিয়ে তৈরি করা হয়, এরা কি করবে, জরায়ুর ক্যাভিটির মধ্যে স্লোলি হরমোনটা রিলিজ করবে, প্রজেস্টেরন। হ্যাঁ, সবই প্রজেস্টেরন। প্রজেস্টেরন হরমোনটা স্লোলি রিলিজ করবে। এই প্রজেস্টেরন হরমোন এখান থেকে রিলিজ কোথায় যাবে, এন্ডোমেট্রিয়ামে যাবে, এন্ডোমেট্রিয়াম থেকে ব্লাডে চলে যাবে, সারা দেহে ছড়িয়ে পড়বে।
এটা যখন সাথে চলবে তখন হাইপোথ্যালামাসও যাবে, পিটুইটারিতেও যাবে, সব অ্যাক্সিসটাকে ব্লক করে দেবে, দিয়ে আবার ওভুলেশন ব্লক হবে। এটা কিন্তু ওই বিজাতীয় বস্তু হিসেবে কাজ করে তা নয়, এর ফাংশনাল মেকানিজম উপর থেকেই অ্যাক্সিসটাকে ব্লক করবে। ওকে, সো প্রিভেন্টস ফার্টিলাইজেশন এন্ড ইমপ্লান্টেশন, এটা কপারটি তাই করে, ফার্টিলাইজেশন হতে দেয় না। যেহেতু শুক্রাণুকে যেতে দিচ্ছে না ডিম্বাণু পর্যন্ত, ফার্টিলাইজেশন ব্লক করে দিচ্ছে। আবার যদি ফার্টিলাইজেশন হয়েও যায় তাহলে ইমপ্লান্টেশন ব্লক করে দিচ্ছে, আর ওখানে তো ওভুলেশনই ব্লক হয়ে যাবে। ওকে, বেশ। ডিউরেশন কি? 5 to 10 ইয়ার্স, মিনিমাম তো 5 ইয়ার্স। এই সমস্ত ইন্ট্রাইউটেরাইন ডিভাইস প্রয়োগ করা হয় সেগুলো 5 ইয়ার্স লং অ্যাক্টিং। এখন নতুন নতুন ব্র্যান্ড বেরোচ্ছে যেগুলো আরো বেশি, 7 ইয়ার্স 10 ইয়ার্স পর্যন্ত। ডিসঅ্যাডভান্টেজ কি? লং লাস্টিং, ভেরি এফেক্টিভ। এটা অ্যাডভান্টেজ, এটা লং লাস্টিং এবং ভেরি অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? ক্রাম্পস হতে পারে, পেটে ব্যথা হয়। কপারটি লাগানো থাকে এরকম মায়েরা অনেকেই কমপ্লেন করে যে আমার তলপেটে সব সময় একটা ব্যথা। হ্যাঁ, হতে পারে, কারণ বিজাতীয় একটা বস্তু ইউট্রাসের মধ্যে ঢুকে যখন থাকবে তখন ইউট্রাস সেটাকে বের করার জন্য একটা ক্রাম্পস তৈরি করতে পারে, মানে ইউট্রাস সেটা বের করার জন্য একটা সংকোচন হতে পারে। আর যদি বারবার সংকোচন হয় তখন সেটা ব্যথার কারণ হবে। ক্রাম্পস হতে পারে। স্পটিং হতে পারে। স্পটিং মানে হচ্ছে হঠাৎ হঠাৎ করে 2-4 ফোঁটা ব্লাড বেরিয়ে আসছে, এটাকে স্পটিং বলে, মানে স্পট হওয়া, দাগ হওয়া। ওকে, কপারটি এটা সলিড ম্যাটেরিয়াল, সেটা যখন থাকবে ওটা একেবারে নিজের জায়গা মতো থাকবে তা তো নয়, সেটা এদিক ওদিক হবেই। হ্যাঁ, এন্ডোমেট্রিয়ামের সাথে সংঘর্ষ হবে, ধাক্কা হবে, এন্ডোমেট্রিয়াম কোনো একটা জায়গায় ব্রিচ হয়ে গেল, সেখান থেকে ব্লিডিং হলো, সেখান থেকে 2-4 ফোঁটা ব্লাড আসতে পারে, তো স্পটিং হতে পারে। আর কি? রিস্ক অফ এক্সপালশন। অনেক সময় এরকম হয় ইউট্রাস এটাকে চাপ দিচ্ছে এমন ভাবে যে এটা খুলে বেরিয়ে চলে আসলো, এক্সপালশন হওয়ার রিস্ক থাকলো। এগুলো জিনিস হতে পারে, এগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আর একটা ডিসঅ্যাডভান্টেজ এখানে লেখা নেই, সেটা হচ্ছে ইনসারশন করা এবং রিমুভাল করা, যেটা নিয়ে খুব বেশি ভয়। কপারটির এর ভিতরে প্রবেশ করানো এবং এখান থেকে আবার বের করা, এটা মা বোনেদের জন্য খুবই একটা ভয়ঙ্কর বিষয়, কারণ এখান থেকে অনেক দুর্ঘটনা ঘটেছে, মা বোনেরা দেখেছে। কিন্তু এটা খুবই সেফ, কপারটি বা যে কোনো ইন্ট্রাইউটেরাইন ডিভাইস খুবই সেফ, শরীরে খুব বেশি প্রভাব ফেলে না, এবং 5 বছর ধরে কন্টিনিউয়াসলি গর্ভধারণ নিরোধক ক্ষমতা দেয়। বারবার ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না, বারবার খরচ করার প্রয়োজন হয় না। কন্ডম হলে তো রেগুলার অনেক খরচ করতে হবে, বা ওষুধ খেতে হলে রেগুলার খরচও করতে হবে, তো ব্যয়বহুল তো বটেই, তার সাথে সাথে সেগুলো রেগুলার মেইনটেনেন্সের দরকার। কিন্তু এটা একবার প্রবেশ করে দিলে কিন্তু সেটা থেকে গেল নিশ্চুপ। আর একবার যদি ক্রাম্পস হওয়া বন্ধ হয়ে যায় তো আর কিন্তু ক্রাম্পস হবেই না। এবার রিমুভাল নিয়ে খুব চিন্তিত থাকে। আমরা রিমুভাল নিয়ে এই জন্যই চিন্তিত থাকি কারণ আমরা রিমুভাল করতে যাই হচ্ছে অদক্ষ কোনো ডাক্তারের কাছে বা গ্রামীণ চিকিৎসকের কাছে। সুদক্ষ কোন গাইনোকোলজিস্টের কাছে যদি আমরা রিমুভ করি তাহলে কোনো ইভেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে না, কোনো খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকবে না। সো যে সমস্ত মা বোনেরা এই মেথডটাকে খুব বেশি ভয় পান তাদের জন্য আমি কি বলবো, সাহস যোগাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা ভয়ের কোনো বিষয়ই না। কিন্তু যখন করবেন তখন অবশ্যই সুদক্ষ কোনো ডাক্তারের হাতে সেটাকে রিমুভ করাবেন। হসপিটালে এটাকে লাগিয়ে দিচ্ছে সরকার, এটাকে খুব প্রমোট করছে, মন থেকে চাইছেন সরকার যে এটা মানুষ নিক, অ্যাকসেপ্ট করুক, কারণ এটা খুব সুবিধাজনক। সাইন্টিফিক্যালি কপারটি শরীরে থাকলে কোনো ক্ষতিকারক নয়। অনেকে ভাবে কি এই কপারটি যদি জরায়ুর মধ্যে থাকে তাহলে এখান থেকে পাস করে প্লেটে পেটে চলে যাবে, ভুল, এটা হয় না। কারণ জরায়ুর এই দেওয়ালটা ঘেরা, এখান থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে না। ওকে, নাম্বার 1, এখানে এটা থাকলে ক্যান্সার হয়ে যাবে, ভুল, এখান থেকে ক্যান্সার সৃষ্টি হতেই পারে না। নাম্বার 3, অনেকে ভাবে যে এটা থাকার জন্য আমার পেটে ব্যথা হচ্ছে। দেখুন, কপারটি তো সবার থাকে না, তা আমাদের কাছে এরকম অসংখ্য পেট ব্যথার পেশেন্ট আছে যার পেট ব্যথার কারণ অন্য কিছু হতে পারে, যে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়ে আছে, প্রস্রাবের থলিতে ইনফেকশন হয়ে আছে, বা জরায়ুতে ইনফেকশন হয়ে আছে, সেগুলো ঔষধের মাধ্যমে ট্রিটমেন্ট করে ঠিক করা সম্ভব। তো ওই শুধুমাত্র কপারটিকে দোষ আরোপ করে আমরা কপারটিটাকে রিমুভ করার জন্য খুব চিন্তিত হয়ে যাই। তো যাদের কপারটি আছে, হসপিটাল থেকে যাদেরকে কপারটি দেওয়া হয়েছে, তারা দয়া করে কপারটিটাকে রাখবেন, কারণ এটা আপনার স্বাস্থ্যের জন্য, আপনার পরিবারের জন্য খুবই কিন্তু সেও একটা উপায় সরকার বের করেছে, সেটাকে সম্মান দিন। নেক্সট, ইমার্জেন্সি কন্ট্রাসেপশন। ইমার্জেন্সি কন্ট্রাসেপশনের মধ্যে লিভোনর্গেস্ট্রিল, প্ল্যান বি বা ইউলিপ্রিস্টাল, এগুলো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, মেকানিজম অ্যাকশন কি? ডিলেস ওভুলেশন অর প্রিভেন্টস ইমপ্লান্টেশন, এই দুটো জিনিস করে। আচ্ছা, আমাদের সবচেয়ে জানা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলসের নাম কি? আনওয়ান্টেড 72। ওকে, আনওয়ান্টেড 72 হচ্ছে একটা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস। কখন এটা ইউজ করব?
যত আনপ্রোটেক্টেড সেক্স হয়ে গেছে, যখন মেল ফিমেল রেডি ছিল না বা প্রিপেয়ার ছিল না, কিন্তু সেক্স হয়ে গেছে, তো যদি হয়ে যায় তো প্রেগনেন্সি চাইছে না, তখন কি করবে? উইদিন 72 আওয়ার্স যদি নিয়ে নেয় আনওয়ান্টেড 72, তাহলে প্রেগনেন্সি সেখানে রোধ হবে, নাম্বার 1। নাম্বার 2 কখন হতে পারে? প্রিপেয়ার আছে, মেল ফিমেল প্রিপেয়ার, হাজব্যান্ড ওয়াইফ কন্ডম লাগিয়ে সেক্স করেছে, কিন্তু কন্ডম ব্রেকেজ হয়ে গেছে, তখন লাগতে পারে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস। বা দুর্ভাগ্যবশত কোনো মা বা বোনের রেপ হয়ে গেছে, তো সেই প্রেগনেন্সিটা তো সে নিতে চাইবে না, যে কোনো কারণে হোক না কেন, তখন একটা এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস ইউজ করা যেতে পারে লিগালি। সো এই হলো এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলসের ব্যবহার করার ক্ষেত্র। কিভাবে কাজ করে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস? এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলসের মধ্যে থাকে লিভোনরগেস্ট্রিল নামক এক ধরনের প্রজেস্টেরন। এখানে প্রজেস্টেরন, লিভোনরগেস্ট্রিল এক ধরনের আধুনিক প্রজেস্টেরন। এই প্রজেস্টেরনটাই থাকে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলসের মধ্যে হাই ডোজে। লিভোনরগেস্ট্রিল কিন্তু ওরা রেগুলার যেগুলো কন্ট্রাসেপটিভ পিলস 21 ডেজ খেতে হয়, ওর মধ্যেও থাকে, কিন্তু সেটা স্বল্প মাত্রায়। এখানে থাকবে একেবারে হাই মাত্রায়, কারণ এমার্জেন্সি সেটাকে রোধ করতে হবে। কি রোধ করবে? আচ্ছা, কেউ হাজব্যান্ড ওয়াইফ বা যে কোনো কাপল সেক্স করে ফেলেছে, অলরেডি স্পাম কি ভিতরে, তাই কি না? অলরেডি স্পাম ভিতরে চলে গেছে, কারণ কোনো আগে কোনো প্রিপারেশন ছিল না, তো স্পাম ভিতরে চলে গেছে, স্পাম এখানে রেডি। এখান থেকে ওভিউলেশন হবে, এখান থেকে ওভিউলেশন হবে, তবে সেই একটা উপরে গিয়ে শুক্রাণুর সাথে মিলিত হবে, এই তো। তো যদি স্পাম চলেও যায়, আমরা যদি ওভিউলেশনটাকে রোধ করতে পারি, ওভিউলেশন যদি রোধ করতে পারি, তাহলে ওভিউলেশন রোধ করলেই কিন্তু শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনটা রোধ হয়ে যাবে, প্রেগন্যান্সি রোধ হয়ে যাবে। তো এইভাবে কাজ করে লিভোনরগেস্ট্রিল হাই ডোজে থাকে। এই হাই ডোজে লিভোনরগেস্ট্রিল ওভিউলেশনটাকে বাধা দেয় বা ওভিউলেশনটাকে ডিলে করায়, মানে সেই সময়ের জন্য ওভিউলেশন না হোক, 5 দিন পরে হোক, কোনো অসুবিধা নেই। কারণ আমাদের শুক্রাণু এখানে কত সময় বাঁচবে? শুক্রাণু ম্যাক্স টু ম্যাক্স 24 ঘন্টা বাঁচে, তবে থিওরিটিক্যালি সেটা 5 দিন পর্যন্ত বাঁচতে পারে। ফিমেল জেনিটাল ট্রাক্টের ভেতরে মেলের শুক্রাণু 24 ঘন্টা স্বাভাবিকভাবে বাঁচে, তবে থিওরিটিক্যালি সেটা 5 দিন পর্যন্ত বাঁচতে পারে। 5 দিনের পরে তো আর কোনো রিস্ক থাকছে না। তাহলে আমরা যদি লিভোনরগেস্ট্রিল হাই ডোজে দিই, আনওয়ান্টেড 72 নিয়ে নিই, তাহলে সেটা কি করবে? ওভিউলেশনটাকে পিছিয়ে দিবে। ওভিউলেশন পিছিয়ে দিলে এই স্পাম গিয়েও সেখানে কাউকে খুঁজে পাবে না, ওভামকে খুঁজে না পেলে বাচ্চার জন্ম হবে না। এটা একটা মেকানিজম। নাম্বার 2, এরকম হতে পারে যখন মেলামেশাটা হয়েছে তখন অলরেডি ধরো ডিমটা বেরিয়ে এসছে, ডিম ধরো বেরিয়েছে 6 ঘন্টা হয়েছে, তখন রাত 9টার সময় ডিম বেরিয়েছে, আর কেউ পরের দিন সকাল 6টায় কেউ মেলামেশা করেছে, তাহলে তার তো ডিম রেডি, স্পাম গিয়েও রেডি, কারণ কোনো প্রোটেকশন ছিল না, স্পাম তো সাথে সাথে চলে যাবে 8 ঘন্টার মধ্যে। তাহলে ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত অলরেডি হয়ে গেল। কারণ যদি অলরেডি এটা বেরিয়ে যায়, ওভিউলেশন অলরেডি হয়ে যায়, তাহলে কিন্তু তখন বাধা দেওয়ার কিছু নেই। তখন বাধা দেওয়ার উপায় হচ্ছে এই হাই ডোজের লিভোনরগেস্ট্রিল আবারও এই ইউটেরাসের লাইনিংটাকে পরিবর্তন এমন ভাবে করবে যাতে করে ইমপ্লান্টেশনটা না হয়। ক্লিয়ার? সো এইভাবে করে এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস গুলো কাজ করে। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস এর ডিউরেশন কি? উইদিন 72 থেকে 120 আওয়ার্স আফটার ইন্টারকোর্স। আচ্ছা, অনেক ব্র্যান্ডই, বেশিরভাগ ব্র্যান্ডই প্রচার করে যে 72 আওয়ার্স এর মধ্যে নিতে, কারণ ব্র্যান্ড চাইবে না যে আমার কন্ট্রাসেপটিভ কেউ নিল তারপরে সে ফেলিওর হয়ে গেল। কারণ কন্ট্রাসেপটিভ নেওয়ার পরেও যদি আবার প্রেগন্যান্সি আসে, তাহলে আমরা সেই এটাকে দোষ দেবো যে আমি আনওয়ান্টেড 72 নিয়েছিলাম, তারপর প্রেগন্যান্সি চলে আসে, তাহলে আনওয়ান্টেড 72 কাজ কি, রোল কি? তো ব্র্যান্ড ভ্যালু নষ্ট হবে না। সেই জন্য তারা কিন্তু এটা বলে না যে 72 আওয়ার্স থেকে 120 মানে 120 ঘন্টা পর্যন্ত নেওয়া যাবে। অ্যাকচুয়ালি সায়েন্টিফিক্যালি 120 ঘন্টা পর্যন্ত নেওয়া যাবে, সেখানে কার্যকারিতা 72 আওয়ার্সে বেস্ট। 72 আওয়ার্সে মধ্যে নিলে বেস্ট। এরপরে যদি আমি আরো 24 ঘন্টা পরে নিই, তাহলে সেক্ষেত্রে যে একেবারেই কাজ করবে না তা কিন্তু নয়, সেক্ষেত্রে কার্যকারী করবে, কিন্তু তার পার্সেন্টেজ কমে যাবে। যেমন হয়তো 70% কার্যকরী থাকবে, আরো 24 ঘন্টা পরে নিলে আরো হয়তো 50% কার্যকরী থাকবে। এভাবে করে 5 দিন পর্যন্ত 120 ঘন্টা পর্যন্ত কিন্তু নেওয়া যেতে পারে। তার কারণ কি? তার কারণটা লুকিয়ে আছে এখানে, সায়েন্সটা বোঝো। সায়েন্সটা হচ্ছে এখানে যখনই আমি ধরলাম যে যখনই সেক্স করলো
তখনই ধরলাম যে 8 ঘন্টার মধ্যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন, ওই টাইমটাকে ধরলাম যে শুক্রাণু এবং ডিম্বাণু মিলন ঘটে গেল। শুক্রাণু এবং ডিম্বাণু মিলন ঘটলে জাইগোট তৈরি হয়ে গেল। ওই জাইগোট এসে এখানে ইমপ্লান্ট হতে 3 থেকে 5 দিন সময় লাগে। জাইগোটটা এখান থেকে এসে এইখানে ইমপ্লান্ট হতে 3 থেকে 5 দিন সময় লাগে। তার আগে যদি আমরা লিভোনর্গেস্ট্রিলটা নিয়ে নিই তাহলে এখানে ইমপ্লান্টেশনকে বাধা দিয়ে দিবে। সে 3 দিনের মধ্যে নিলে বাধা দেওয়ার জন্য রেডি থাকবে, ঠিক আছে। এবার মনে করো এখান থেকে এসে ইমপ্লান্টেশন হওয়া শুরু হয়েছে, 3 দিনের মাথা তো ইমপ্লান্টেশন অলমোস্ট হয়ে যাবে। 4 নাম্বার দিনে যদি দিই তাহলে ইমপ্লান্টেশনটা ধরো অলরেডি অর্ধেক হয়ে গেছে, তো ইমপ্লান্টেশনটাকে বাধা দিতে তখন কষ্ট হবে না, অসুবিধা হবে, ফেলিওর হয়ে যেতে পারে। তো সেই জন্য 3 দিনের মধ্যে আমরা 72 আওয়ার্সের মধ্যে নেওয়াই বেস্ট। কিন্তু যদি আমরা 4 দিনে গিয়ে নিই তাহলে যদি ইমপ্লান্টেশনটা এখনো কিছুটা বাকি থাকে তাহলে সেই ইমপ্লান্টেশন বন্ধ করে দিয়ে গর্ভধারণ হত্যা করবে, কিন্তু তার চান্সেসটা কমে যাবে। কারণ ফুল ইমপ্লান্টেশন হয়ে গেলে কিন্তু আর কিছু করতে পারবে না। ফুললি ইমপ্লান্টেড হয়ে গেলে সেটা কিন্তু আর কিছু করতে পারবে না আনওয়ার্টেড 72 নিলেও, তাহলে সেক্ষেত্রে কিন্তু মিস হওয়ার চান্সেসটা থেকে যাচ্ছে। এই জন্য 72 আওয়ার্সের মধ্যেই আমার আনওয়ার্টেড 72 নিলেই বেস্ট। ডিসঅ্যাডভান্টেজ কি? আগে অ্যাডভান্টেজ পড়ি। ইউজফুল ব্যাকআপ মেথড। খুব আনওয়ার্টেড 72 প্রায় সব জায়গায় পাওয়া যায়, বা অন্য যে কোনো এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস সব জায়গায় কিন্তু পাওয়া যায়। তাহলে যদি কোনো কারণে আনপ্রোটেক্টেড সেক্স হয়ে যায়, যেটা প্রেগনেন্সি আমি চাইছি না, আনওয়ার্টেড প্রেগনেন্সি রোধ করতে চাইছি, তাহলে এটা খুব ব্যাকআপ মেথড, তাই কি না? আমার মাথায় কিন্তু ব্যাকআপ একটা আছে যে আমি যদি করেও ফেলি তারপরেও আমাকে কেউ বাঁচার জন্য কেউ আছে, ব্যাকআপ। ডিসঅ্যাডভান্টেজ, নট রেগুলার কন্ট্রাসেপশন আর নৌশিয়া ক্রিয়েট করতে পারে। ডিসঅ্যাডভান্টেজ, এটা কিন্তু রেগুলারলি আমরা ইউজ করতে পারবো না। এই রেগুলারলি হাই লেভেল অফ লিভোনর্গেস্ট্রিল কোনো মেয়ের শরীরে প্রয়োগ করলে তার শরীরে কিন্তু এর ভীষণ সাইড এফেক্ট দেখা যাবে। রেগুলারলি এটা প্রয়োগ করা যাবে না। আর কি, এটা যেহেতু হাই ডোজ থাকে সেই জন্য নৌশিয়া হতে পারে, বমি বমি ভাব লাগতে পারে, এবং কি উজ্জ্বল ব্লিডিংও হতে পারে। সেই হলো এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলস এর ডিটেইলস। এবার আমরা করব পার্মানেন্ট মেথডস। মেকানিজম অফ অ্যাকশন কি? ব্লক স্পার্ম অর এগ ট্রান্সপোর্ট। স্পার্ম অথবা এগ ট্রান্সপোর্ট ব্লকস করে। কিভাবে? দেখো, এটা হলো ফিমেল জেনাইটাল ট্রাক্টের একটা অংশ। এখানে এদিকে আঁকি ওভারি। তাহলে ওভারি থেকে যখন এগস রিলিজ হবে তখন এটা কোন পাথ অবলম্বন করবে? এরকম ভাবে, তাই তো? এই পাথ আসার চেষ্টা করবে। সো এখানে যদি আমরা শুক্রাণু এবং ডিম্বাণু মিলনকে বাধা দেওয়ার চেষ্টা করি, কিভাবে দিতে পারবো? এর জন্য আমাকে রাখতে হবে একে। এখানে দিলাম কেটে, ঠিক আছে? কেটে দিয়ে, মানে এটা কি ফেলোপিয়ান টিউব, ফেলোপিয়ান টিউবকে কেটে দিলাম, দিয়ে এর মাথাটা এখানে বেঁধে দিলাম, এর মাথাটা এখানে বেঁধে দিলাম। লাইগেশন, টিউবাল লাইগেশন মানে কি? টিউবকে কেটে লাইগেট করা, বেঁধে দেওয়া। তাহলে টিউবাল লাইগেশন করে দেওয়া হলো। যদি একটা সাইড করলে না, ওই দিকটাও করতে হবে। বাইলেটারাল টিউবাল লাইগেশন বলা হয়, বিটিএল, বাইলেটারাল টিউবাল লাইগেশন। বাইলেটারাল টিউবাল লাইগেশন, বাইলেটারালটা মানে বি। সো বাইলেটারাল বি টিউবাল লাইগেশন, বিটিএল। দেখবে হসপিটালের কিছু কিছু ডিসচার্জ পেপার লেখা থাকে বিটিএল, মানে সিজার করা হয়েছে, সিজারিয়ান সেকশনের পরে তার সাথে বিটিএল করে দেওয়া হয়েছে, মানে বাইলেটারাল টিউবাল লাইগেশন করে দেওয়া হয়েছে। ওখানে লেখা থাকবে ডিসচার্জের যে এলইউসিএস প্লাস বিটিএল। হসপিটাল ডিসচার্জ পেপারে দেখতে পাবে মাঝে মাঝে। এর মানে যে সিজারিয়ান সেকশন তো হয়েছেই, তার সাথে তার টিউব দুদিকে লাইগেশন করে দেওয়া হয়েছে, বাইলেটারাল টিউবাল লাইগেশন করে দেওয়া হয়েছে। তার কি হবে? এখান থেকে ডিম্বাণু আর কোনোদিন এখান থেকে বেরোতে পারবে না, আর শুক্রাণু ওখানে কোনোদিন পৌঁছতে পারবে না, প্রেগনেন্সি কোনোদিন আসবে না। এটা পার্মানেন্ট মেথড, কারণ এখানে কেটে দিলে এটা আর কখনো নিজে নিজে জুড়বে না, পার্মানেন্ট মেথড। আচ্ছা, এটা আমরা অ্যাকচুয়ালি কি করলাম? ওভাম ট্রান্সপোর্টটা বন্ধ করলাম। অবশ্যই স্পার্ম ট্রান্সপোর্ট বন্ধ হলো, কিন্তু ওভাম ট্রান্সপোর্ট বন্ধ হওয়ার পরে কিভাবে? টিউবেক্টমির মাধ্যমে। একটা কাজ করতে পারি, এই হলো মেল টেস্টিস, ওকে? এই হলো পেনিস।
এই যে এটা টেস্টিস মেলের, তো এই টেস্টিসের গায়ে এপিডি ডাইমিস থাকে, সেখান থেকে মানে এখান থেকে এই নালীর মধ্যে বেরোনোর পরে স্পার্মটা এদিকে এসে আবার ঘুরে গিয়ে এই দিক থেকে এসে পেনিসে বের হয়। একইভাবে এখানে তাই, এক থেকে এপিডি ডাইমিস ঘুরে আবার এই দিক থেকে ঘুরে আসে, আবার এই পেনিসের মাধ্যমে স্পার্মটা বের হয়। তো এই যে নালীটার এই যে নালিকার স্ট্রাকচারের মধ্যে দিয়ে এটা বের হচ্ছে শুক্রাণুটা, এই জায়গাটা, এটাকে বলা হয় ভাস ডিফারেন্স। কি ভাস ডিফারেন্স? ওকে, ভাস ডিফারেন্স। সো যদি আমরা আবার একে ডাকি এবং এখানে যদি কেটে ফেলি, কেটে দিয়ে আগের মতোই কি করতে হবে, লাইগেট করে দিতে হবে, বেঁধে দিতে হবে, এখানে বেঁধে দিতে হবে। তাহলে যদি ভাস ডিফারেন্স দুটো কেটে দিই, তাহলে শুক্রাণু আর বেরোতে পারবে না, তাহলে শুক্রাণু এখানে প্রবেশ করে আর ডিম্বাণুকে করতে পারবে না। তো একটা কাপলের যে কোনো একজনকে যদি আমরা এই টিউবেক্টমি বা মেলের ক্ষেত্রে ভ্যাসেক্টমি যদি করে দিই, তাহলে এটা কি বলা হয়, পার্মানেন্ট স্টেরিলাইজেশন। মানে পার্মানেন্টলি তাদের স্টেরিলাইজ করে দেওয়া হলো, তাদের শিশু জন্ম দেওয়ার ক্ষমতাকে বন্ধ করে দেওয়া হলো। ওকে, এগুলো পার্মানেন্ট মেথড। পার্মানেন্ট মেথড কখন আমরা ইউজ করব? যদি কারো ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়, তাই তো, যার ভবিষ্যতে আর কোনো বাচ্চা জন্ম দেওয়ার পরিকল্পনা একেবারেই নেই, তাদের জন্য পার্মানেন্ট মেথড। ডিউরেশন হচ্ছে পার্মানেন্ট। অ্যাডভান্টেজ কি? নো মেইনটেনেন্স কস্ট, এফেক্টিভ ওভার টাইম। কোনো মেইনটেনেন্স কস্ট নাই, কন্ডম কিনতে হবে না, কোনো বড়ি ঔষধ কিনতে হবে না, কোনো কপারটি লাগাতে হবে না, কিছু খোলা ব্যাপার নেই। একবার করে নিলে সারা জীবনের জন্য আর নিশ্চিন্ত। এটা সুবিধা হবে। অসুবিধা কি? ইররিভার্সিবল সার্জিক্যাল প্রসিডিউর নিডেড। এটা করতে গিয়ে একটা অপারেশনের দরকার আছে, সার্জিক্যাল প্রসিডিউর একটা লাগবে, এটা একটা অসুবিধা। আর কি, এটা ইররিভার্সিবল। বাই চান্স যদি এরকম হয় যে কোন একটা 28 বছর বয়সী মহিলা, সে নিজেকে স্টেরিলাইজ করে নিল, তার দুটো সন্তান, হাজবেন্ড আছে, সবকিছু ঠিক আছে, বুঝলাম, কোনো কারণে দুটো সন্তানই তার চলে গেল, না হোক আমি চাইছি কারোর পরিবারে এরকম, কিন্তু যদি কোনো কারণে দুটো সন্তানই চলে যায়, হাজবেন্ড আছে, সন্তান দুটোই নেই, তার আরেকটা সন্তানের জন্য এখন নিশ্চয়ই চিন্তা করবে। সেই পরিস্থিতি তার কোনো উপায় থাকবে না, কারণ এটা ইররিভার্সিবল বলে। 1 2 এরকম হতে পারে সন্তান আছে কিন্তু হাজবেন্ড কোনো কারণে চলে গেল বা ডিভোর্স হয়ে গেল। তো ডিভোর্স হয়ে গেলে সেই স্ত্রী তো অন্য কোথাও বিবাহ হতে পারে, যখন অন্য কোথাও বিবাহ হবে সেই পরিবারে গিয়ে তার একটা সন্তানের প্রয়োজন হবে, তখন তার কোনো উপায় থাকবে না। এগুলো হচ্ছে অসুবিধা এই প্রসিডিওরের। ওকে, তবে অসুবিধা থাকলেও একটা মানে খুশি খবর দিই, এখন মডার্ন সার্জারি এই প্রসেসটাকে, এটা ইররিভার্সিবল ছিল, এখন রিভার্সিবল করার একটা পদ্ধতি সার্জিক্যালি বের হয়েছে, যার মাধ্যমে ওই টিউব দুটোকে ঝুলিয়ে দেওয়া যাবে এবং সেগুলো আবার বাচ্চা জন্ম দেওয়ার মতো ক্ষমতা থাকবে। সেটা সার্জিক্যালি এখন করা যাচ্ছে, কিন্তু সেখানে সম্ভাবনা 50%, মোটামুটি 50% চান্স আছে যে আবার ফাংশনাল ইউটেরাইন টিউব বা ফ্যালোপিয়ান টিউবকে আবার ফাংশনাল করার মতো পরিস্থিতি নিয়ে আসতে গেলে চান্স তার 50% নাও হতে পারে, আবার ব্লকেজ থেকে যেতে পারে। ওকে, বেশ, বলছি না, টিউবেক্টমির সাথে পিরিয়ডের সম্পর্ক নেই। পিরিয়ডস ইউটেরাস থেকে, টিউবেক্টমি বাইরে। যাদের টিউবেক্টমি করানো হচ্ছে, যাদের লাইগেশন করে দেওয়া, তাদের কি পিরিয়ডস বন্ধ থাকবে? এটা ওনার প্রশ্ন। বন্ধ থাকবে না, কারণ পিরিয়ডস একটা ইউটেরাসের ঘটনা, আর আমরা এই ঘটনা ঘটিয়েছি ফ্যালোপিয়ান টিউবে বাইরে, এর সাথে কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, যদি হিস্টেরেক্টমি করে দেওয়া হয়, কারণ জরায়ু কেটে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তো জরায়ু নেই, তাহলে কি করে মেনস্ট্রুয়েশন হবে? হিস্টেরেক্টমি করলে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়, কিন্তু টিউবেক্টমি করলে মেনস্ট্রুয়েশন বন্ধ হয় না। বেশ, এইবার আমরা যে প্রশ্নগুলো প্রথমের দিকে করেছিলাম সেই প্রশ্নগুলো আনসার একটা করে ডিসকাস করব। 19 বছর বয়সী একজন কলেজ গার্ল আপনার কাছে এসে গর্ভনিরোধক ব্যবস্থার বিভিন্ন অপশনস চায়, তাহলে আমাদের তাদের জন্য রেকমেন্ডেশন কি হবে? 19 বছর বয়সী কলেজ গার্ল, সে চাইছে তার নিজের ওজন যেন আবার না বাড়ে, তাদের জন্য রেকমেন্ডেড কনসেপ্টিভ অপশনস হবে প্রোজেস্টেরন অনলি পিলস। মানে যে সমস্ত ঔষধে শুধুমাত্র প্রোজেস্টেরন থাকে সেগুলো নিলে কন্ট্রাসেপশন হবে, গর্ভনিরোধক হবে, কিন্তু সাথে ওজন বাড়বে না। এদের জন্য রেকমেন্ডেড অপশন হলো প্রোজেস্টেরন অনলি পিলস। উদাহরণ ফেমফোলিন।
ফেমফোলিন 50 mg, এটা প্রজেস্টেরন অনলি পিলসের এক্সাম্পল। নেক্সট এই কেসটা দেখো, যদি এরকম হয় যে একটা পরিবার যেখানে দুটো সন্তান রয়েছে, ফ্যামিলি কমপ্লিট, এদের জন্য কন্ট্রাসেপটিভ অপশন কি হবে, সেটা আবার পার্মানেন্ট। এদের জন্য কন্ট্রাসেপটিভ অপশনস পার্মানেন্ট হতে গেলে টিউবেক্টমি অথবা ভেসেক্টমি। আমরা ফিমেলের ফেলোপিয়ান টিউব কেটে জুড়ে দিতে পারি, অথবা মেল পার্সনের ভাস ডিফারেন্স কেটে জুড়ে দিতে পারি। তো এই দুটো অপশন হচ্ছে পার্মানেন্ট অপশন, টিউবেক্টমি এবং ভেসেক্টমি। এদের জন্য যে কোনো মেল দুজন পার্টনারের মধ্যে যে কোনো একজনকে স্টেরিলাইজ করলে ফ্যামিলি কন্ট্রাসেপটিভ হয়ে যাবে। ওকে, অপশন নাম্বার 3, কেস 3 তে নিউলি ম্যারিড কাপল, সদ্য বিবাহিত একজন স্বামী এবং স্ত্রী আপনার চেম্বারে এসছে, আপনি তাদেরকে গর্ভনিরোধক ব্যবস্থার কি পরামর্শ দেবেন? সদ্য বিবাহিত যদি কেউ হয়, তার জন্য গর্ভনিরোধক ব্যবস্থার অপশনস হবে আইদার কন্ডম ব্যবহার করা অথবা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস ব্যবহার করা। এখানে একটা খুব বড় মিথস চলতে থাকে, সেটা হলো যে যেহেতু এরা সদ্য বিবাহিত, কোনো সন্তান এদের আসেনি, তাহলে এরা কি ওরাল কন্ট্রাসেপটিভ পিলস যেমন ইন্টিমেসি প্লাস 2 বা ওভারাল এল ব্যবহার করতে পারবে? হ্যাঁ, পারবে। কন্ট্রাসেপটিভ পিলস ব্যবহার করলে তার জন্য ভবিষ্যতে তার সন্তান আসবে না, এই ধারণা সম্পূর্ণ ভুল। যদি ভবিষ্যতে সন্তান আসতে কোনো বাধা বিপত্তির সমস্যার সম্মুখীন হতে হয়, সেটা অলরেডি তাদের শরীরে হয়তো এখনই আছে। ওরাল কন্ট্রাসেপটিভ পিলস নিলে তার জন্য সমস্যা হবে, এই ধারণা কিন্তু ঠিক নয়। সো যারা নিউলি ম্যারিড কাপল, তাদের জন্য বলছি আপনারা আইদার কন্ডম ব্যবহার করুন অথবা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস ব্যবহার করুন, যে কোনো একটা। পিলস ব্যবহার করার নিয়ম হচ্ছে, যেদিন মেনস্ট্রুয়েশন শুরু হবে সেদিন থেকে ওষুধ খাওয়া শুরু করতে হবে। একটা স্ট্রিপের মধ্যে 21টা বড়ি থাকে, 21টা বড়ি আপনি 21 রাত খাবেন, তারপরে 7টা রাত গ্যাপ দিতে হবে। গ্যাপ দেওয়ার পরে আবার নতুন একটা স্ট্রিপ শুরু করতে হবে। এভাবে করে আপনি আপনার বৈবাহিক জীবন চালু রাখতে পারেন। কেস নাম্বার 4, দেখো এরকম যদি হয় 29 বছর বয়সী একজন মহিলা, যারা আবার টিউবারকুলোসিস রয়েছে, তার জন্য গর্ভনিরোধক ব্যবস্থা কি হওয়া উচিত? বেস্ট। দেখো যারা টিউবারকুলোসিসের পেশেন্ট, তারা তো টিবির ঔষধ খায়, মানে অ্যান্টি টিউবারকুলার ড্রাগস নেয়। অ্যান্টি টিউবারকুলার ড্রাগস এই গর্ভনিরোধক ঔষধগুলোর সাথে ইন্টারাকশন করে, বিক্রিয়া করে। ফলস্বরূপ কি হয়, গর্ভনিরোধক ঔষধের কার্যকারিতা থাকে না, মানে গর্ভনিরোধক ব্যবস্থাটা থাকে না, তারা প্রেগনেন্ট হয়ে যেতে পারে। তো সেই অবস্থায় তাদের জন্য বেস্ট কন্ট্রাসেপটিভ মেথড কি হবে? বেস্ট কন্ট্রাসেপটিভ মেথড হবে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, মানে কপারটি বসানো অথবা হরমোনাল যে সমস্ত ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস হয়, যেমন মিরেনা, এগুলোকে ইনস্টল করাই হবে বেস্ট উপায়। ওকে, কেস নাম্বার 5, যদি এরকম হয় 24 বছর বয়সী একজন মহিলা, যার ইররেগুলার পিরিয়ডস হয়, আবার মুখে ব্রণ রয়েছে, তো তাদের জন্য বেস্ট কন্ট্রাসেপটিভ মেথডস কি হওয়া উচিত? এদের জন্য হওয়া উচিত বেস্ট কন্ট্রাসেপটিভ মেথডস কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিলস, মানে যেখানে স্ট্রোজেন এবং প্রজেস্টেরন দুটোই থাকবে, সেই ধরনের কন্ট্রাসেপটিভ পিলস গুলো এদের মেনস্ট্রুয়াল সাইকেলটাকে রেগুলেট করবে। যাদের মেনস্ট্রুয়েশন 20 দিন বা 22 দিন পর হচ্ছিল, সেটা গিয়ে মাসে মাসে হবে। যাদের আবার 35 দিন বা 40 দিনে হচ্ছিল, সেটাও মাসে মাসে হবে। যাদের অতিরিক্ত ব্লিডিং হচ্ছিল, সেটাও স্বাভাবিক হবে। তার মানে পুরো মেনস্ট্রুয়াল সাইকেলটা রেগুলেট হবে। 1, 2, মুখে যে একনি আসছিল, ব্রণ, সেই ব্রণর উৎপত্তিটা হয় কিন্তু এন্ড্রোজেন্স থেকে। তো ওরাল কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করলে, কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ মেথড ইউজ করলে, সেক্ষেত্রে ব্রণ হওয়ার পরিমাণটাও কিন্তু কমে যাবে। সো এই হলো 5টা আলাদা আলাদা পিকচার এবং তাদের জন্য আলাদা আলাদা কন্ট্রাসেপটিভ অপশনস। ইজ দ্যাট ক্লিয়ার ফর এভরিওয়ান? থ্যাংক ইউ।